দেশের স্বার্থ রক্ষা করে নিউমোরিং টার্মিনালের বিষয়ে সিদ্ধান্তের নির্দেশ প্রধানমন্ত্রীর। 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা সিদ্ধান্ত সংসদে। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে ভোট 9 এপ্রিল, তফসিল ঘোষণা। প্রত্যাহার হচ্ছে আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানি, আরও 1200 মামলা। 5 আগস্টের পর প্রতিহিংসার মামলার তদন্ত করবে সরকার। পিলখানা হত্যায় বিস্ফোরক মামলায় আসামি করা হচ্ছে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের। অভিযোগপত্রে নাম অন্তর্ভুক্তির আবেদন। অন্তর্বর্তী সরকারের জাপানের সাথে করা প্রতিরক্ষা চুক্তির যাচাই বাছাই হবে। প্রাধান্য পাবে দেশের স্বার্থ। জনশক্তি রপ্তানিতে সহযোগিতার আশ্বাস টোকিওর। আগামী 10 মার্চ থেকে দেশের 14টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে 15 সদস্যের কমিটির বৈঠক শেষে কথা জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। এছাড়া দেশের স্বার্থ রক্ষা করে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কর্মব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশ করেন। এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। অংশ নেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ও বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। পরে আশিক চৌধুরী জানান, টার্মিনালের চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। পরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক করেন অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব সহ 15 সদস্যের কমিটির সদস্যরা। বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, 10 মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10 মার্চ। জানান, ফ্যামিলি কার্ড প্রাপ্তিতে কোনো রাজনৈতিক বিবেচনা গ্রহণ করা হবে না। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড এবং এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। পরে দিনের কর্মসূচি শেষ করে বিকেলে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের অতি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাধান্য দিয়ে সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি গড়ার উপর জোর দিয়েছেন তিনি। এদিকে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা তা 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সিদ্ধান্ত হবে, এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 5 দিনের মাথায় 22 ফেব্রুয়ারি রাতে 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয়। ঢাকার 2টি সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও সিলেটে নিয়োগ পাওয়া প্রশাসকরা মঙ্গলবার সচিবালয়ে দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। জনগণের জরুরি বিষয়গুলোকে প্রাধান্য দিতে নির্দেশ দেন তিনি। এর আগে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন প্রশাসকরা। রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় মানুষের কাছাকাছি থেকে দায়িত্ব পালনের সুযোগ পাবেন বলে আশা তাদের। আপনাদের উপর যেমনি আজকে আস্থা রেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক তেমনিভাবে আমরাও আমাদের দল এবং জনগণের উপর আস্থা রাখি এবং জনগণের সহযোগিতা নিয়েই আমরা সেগুলো সমাধানের চেষ্টা করব। যে আস্থা রেখেছেন সেই আস্থার জায়গা থেকে বলবো, আমাদের জনগণ যাতে প্রকৃত সেবাটি পায় তাকে নিশ্চিত করার জন্যই আমরা কাজ করব। মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামত সহ ও জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার করেন তারা। আমার প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত,
এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। যে ধরনের চেয়ারে, এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন, তাদেরই দায়িত্ব পালন করা উচিত। স্থানীয় সরকার মন্ত্রী সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা সে সিদ্ধান্ত হবে সংসদে। এই যে দলীয় প্রতীকী হবে নাকি আপনার দলীয় প্রতীক হবে না, ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগটা প্রদান করছি। এদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এলজিআরডি মন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। পরে মির্জা ফখরুল গণমাধ্যমকে জানান, তিস্তা সহ বিভিন্ন প্রকল্পে চীনের আগ্রহ আছে, তবে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় প্রয়োজন। আগে বলেছি যে আমরা তিস্তার সমস্যার সমাধান চাই এবং সেটা চায়না নিজেরাই অফার করেছে যে তারা করতে চায়। সেটা আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত হবে, তখন আমরা সে ব্যাপারে জানাতে পারবো। চীনা প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের সময়সূচি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান মন্ত্রী। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর ৩ এর জন্য পুনর্তফসিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল আসন দুটিতে নির্বাচন হবে। ওই দিন সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত চলবে ভোট। আসন দুটিতে মনোনয়ন দাখিল ২রা মার্চ, প্রার্থী বাছাই ৫ মার্চ, প্রার্থিতা নিয়ে আপিল করা যাবে ৬ মার্চ ও আপিল নিষ্পত্তির শেষ তারিখ ১০ মার্চ। এরপর ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচনে ভোট হবে, তবে ভোটার কম হওয়ায় আসনটিতে গণভোট হবে না। শেরপুর ৩ আসনটার একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে ওটাকে আমরা বাতিল করা হয়। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি বগুড়া ৬ আসনটা ছেড়ে দিয়েছেন। এখন এই দুটো আসনের উপরে আমরা নির্বাচন করব। আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২৪ ৫ অগস্টের পর প্রতিহিংসামূলক যেসব মামলা হয়েছে সে বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে সরকার। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব রাজনৈতিক মামলা করা হয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে, তবে নারী ও শিশু নির্যাতন, মাদক এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হবে না। ৫ আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে। জাপানের সাথে করা প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাই করবে নতুন সরকার, গুরুত্ব দেবে সবার আগে বাংলাদেশ নীতিকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করার পর একথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আর জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি জানান, জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় তার দেশ। মঙ্গলবার তৃতীয় দিনের মতো বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে। সকালে জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত সাইদা সিনিচি জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চায় জাপান। এ সময় মাতারবাড়ি প্রকল্প সহ সব বিষয়েই আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমরা বিভিন্ন বিষয়ে কৌশলগত সহযোগিতা, যেমন ইন্দো প্যাসিফিক সামরিক চুক্তি যা সম্প্রতি সই হয়েছে তা নিয়ে আলোচনা করেছে। আমরা এটার মসৃণ প্রয়োগ চাই। মাতারবাড়ি প্রকল্প, বিমানবন্দরের 3rd টার্মিনাল সবকিছু নিয়েই কথা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, শেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকার জাপানের সাথে যেসব চুক্তি করেছে তা খতিয়ে দেখবে নতুন সরকার। ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস এন্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কি রেখে গেছেন এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটি থাকতে পারে,
আমার ইন্ডাস্ট্রিয়াল ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখবো। সো লেট আস সি হোয়াট ইজ গোইং টু বি নেক্সট প্রাইস ইন। এছাড়া সাক্ষাৎ করতে আসেন সার্কের মহাসচিব গোলাম সারোয়ার। সার্ককে আরও গতিশীল করার বিষয়ে আলোচনার কথা জানান তিনি। সার্ককে অতি ভীষণভাবে গুরুত্ব দিয়ে আবার এটাকে আরও বেশি করে গতিশীল করে তোলা। বাংলাদেশ সরকারের যে এই বিষয়ে যে পরিকল্পনা, সেটি কিভাবে কি করা যায় সেটি নিয়ে ওনারা চিন্তা করছেন। এছাড়াও সৌজন্য সাক্ষাৎ করেন আরব আমিরাতের রাষ্ট্রদূত। ইশরাত জাহান উর্মি, টিভিসি নিউজ, ঢাকা। তিস্তা সহ বিভিন্ন প্রকল্পে চীনের আগ্রহ আছে, তবে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় প্রয়োজন। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মন্ত্রণালয়ে মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় স্থানীয় সরকারের উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। পরে মন্ত্রী জানান, বাংলাদেশে চীনের বিভিন্ন প্রকল্প চলমান আছে, তাদের সঙ্গে সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় সে চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণের বিষয়েও কথা হয়, তবে প্রধানমন্ত্রী কবে চীনে যাবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। চায়না তো আপনার আমাদের একটা বড় পার্টনার, সেক্ষেত্রে তাদের আগ্রহ আছে এবং আমরাও এগুলো নিয়ে চিন্তা করছি। যে আসলাম আমরা তো শুধু, এখন আমরা বিভিন্ন প্রকল্প কিভাবে তাদের কোঅপারেশন আমরা পেতে পারি সে বিষয়গুলো আমরা দেখি। পুলিশের অতিরিক্ত আইজি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক আইজি পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পদোন্নতি পাওয়া আলী হোসেন ফকির BCS পুলিশ ক্যাডারের 15তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ায় SP পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে DIG হিসেবে পদোন্নতি পান। অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলতে থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন অর রশিদ ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেয়। এর আগে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নুল আবেদিন এই দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, সাবেক 2 উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি মোকাবেলা করে প্রশাসনকে সচল করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, ঢাকা শহরে মশার উপদ্রব নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে আগামী 6 মাসের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে দক্ষিণ সিটির প্রশাসকের শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন। এছাড়াও শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রশাসক খুলনা সিটির নজরুল ইসলাম মঞ্জু, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটির সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটির শওকত হোসেন সরকার। আজকে এই প্রশাসনকে আবার গতিশীল করাটা আমাদের চ্যালেঞ্জ, এবং পাশাপাশি আজকে আপনারা জানেন অপরিষ্কার অপরিচ্ছন্ন আজকে প্রত্যেকটা মহানগরী। কাজে সেই কারণে এইটা একটা চ্যালেঞ্জ। এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা মেয়ররা শপথ নিয়েছি। কাল থেকে রাজধানী জুড়ে মশক নিধন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে ডেঙ্গু মোকাবিলা করতে চান তিনি। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গুর বিস্তার রোধে করণীয় নির্ধারণে বিভিন্ন মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের নিয়ে করা বৈঠকে এসব কথা জানান। মশার উৎপাত এবং ডেঙ্গুর বিস্তার বেড়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, মানুষের সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মশক নিধন কর্মসূচি চালানো হবে। আমরা মশাকে যাতে বিস্তার না হয়, মশার সৃষ্টিস্থল যেটা অরিজিনেটিং ডিচ, ডুবা যেগুলি আছে,
এগুলিতে কিভাবে আমরা মশা নিধন করা যায় এটা আমরা আজকে মিটিংয়ে ফাইন্ড আউট করব। আমাদের জনগণের সচেতনতা এবং ওনাদের কোঅপারেশনও সমভাবে প্রযোজ্য, যেটার জন্য আমরা ওইগুলির জন্য একটা হয়তো কিভাবে আমরা ওনাদের কাছে আমাদের অ্যাপিলটা পৌঁছাবো এটা আজকে আমরা সিদ্ধান্ত নেব, ওইভাবে আমরা করবো। বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপি কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে দলটি। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভিয়া এই বিষয়ে কথা বলছেন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আসবে এবং জাতীয় নাগরিক পার্টি তাদের নির্দিষ্ট প্রার্থীদের সাথে আমাদের যে সাংগঠনিক সমন্বয় সেটা করার মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করব, সেগুলো নির্ধারণ করবে আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটি। তো আজকে আমরা এখানে শেষ করতে চাই। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। 26শে ফেব্রুয়ারি অমর 21শে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহুমাত্রিক বাংলাদেশ এবার বইমেলার প্রতিপাদ্য। মেলায় অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা চলবে প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। মেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি ও সোহরাওয়ার্দী উদ্যানে অংশে স্টল থাকবে 468টি। এরই মধ্যে শিশু চত্বরে থাকছে 63টি স্টল। বইমেলাকে পলিথিন মুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলা একাডেমি। 21শে বইমেলা নিয়মিত থাকছে বিষয়ভিত্তিক সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন। আগামী 26শে ফেব্রুয়ারি 2026 দুপুর 2টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এবার বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ণ রাখা হয়েছে, তবে কিছু আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। তুষার ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের জনজীবন। নিউ ইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়া সহ বিস্তীর্ণ এলাকার পরিস্থিতি সবচেয়ে শোচনীয়। কোনো কোনো এলাকায় 2.5 ফুটেরও বেশি তুষার স্তূপ রেকর্ড করা হয়েছে। ঘরবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বাতিল হয়েছে অন্তত 5,700-র বেশি ফ্লাইট। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী তুষার ঝড়ে এবং রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ বলছে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় 37 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কেও 19 ইঞ্চির বেশি তুষার জমেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যে যোগাযোগ ব্যাহত হচ্ছে। তুষার ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউ জার্সি, ম্যাসাচুসেটস, কানেকটিকাট সহ কয়েকটি অঙ্গরাজ্য। পূর্ব উপকূল জুড়ে প্রায় 6 লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 1978 সালের আগের রেকর্ড ভেঙে তীব্র তুষারপাত হয়েছে রোড আইল্যান্ডে। অঙ্গরাজ্যটির রাজধানী প্রভিডেন্সে তুষার জমেছে 36 ইঞ্চি। এ পরিস্থিতিকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন আবহাওয়াবিদরা। জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরের 98% এবং জেএফকে বিমানবন্দরের 91% ফ্লাইট বাতিল করা হয়েছে। এ পর্যন্ত 5,700-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হতে পারে আরও ফ্লাইট। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।